আপনাদেরকে ধন্যবাদ। আমি আজকে কি ফিল করছি, আমি অবশ্যই ভালো বোধ করছি, কিন্তু অনেকগুলা প্রশ্ন আমার মনে আমাকে খুব ব্যথিত করছে। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই এই ইন্টারিম গভর্নমেন্টকে। আপনারা সবাই জানেন অতীতে যেটুকুন জুডিশিয়ারির জন্য অর্জিত হয়েছে সব কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে। এটা অনেকের কাছে খারাপ লাগলেও এই সত্যটা আমাকে বলতে হবে। এবং এই যে আজকে সচিবালয় গঠন হলো, যেটা দীর্ঘদিনের জুডিশিয়ারি না, সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা। আপনারা জানেন যে আমরা এখানে যারা আছি এবং সারা যে দেশের পিপুল, আমরা কাদের জন্য? বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষের বেটারমেন্টের জন্য। জুডিশিয়ারি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অন্য অন্য সরকারের দপ্তর বলেন, সবগুলারই কাজ কিন্তু এইটে। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন অথরিটি, যেমন রাষ্ট্রের 3টে অর্গান, জুডিশিয়ারি, লেজিসলেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যখন কাজ করি তখন আমরা অনেকটা এই লিমিটেশনটা ভুলে যাই। এই 3টে অর্গান কেউ কাউকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। প্রশাসনকে তার গতি অনুযায়ী, তার ডিসক্রিপশন পাওয়ার অনুযায়ী চলতে দিতে হবে। তাদের কাজেও বাধা দেওয়া যাবে না অসঙ্গতভাবে। তেমনি বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি, সেটা হচ্ছে সংবিধান এবং জনস্বার্থ। এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট তার কাজ করবে। জনকল্যাণে সুপ্রিম কোর্ট, এটা কোনো প্রতিষ্ঠানে, এটা মিল ফ্যাক্টরি নাই, একটা জনগণের সেবা প্রদানের একটা প্রতিষ্ঠান। বিচার বিভাগে আপনার জানেন সংবিধানে 122 ছিল দীর্ঘদিন, আজ 54 বছর। সেখানে বলা আছে স্টেট শ্যাল ইনশিওর দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দি গভর্নমেন্ট বাই স্টেট। তো এইটা আমি যদি প্রশ্ন করি আপনারাকে পাল্টা, যে এই 54 বছরে এই সেপারেশন কেন হলো না? সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য, না বাতকাবাত এটা রাখা হলো? সুদীজন, পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন, তারা কেন এটা নিয়ে ভাবলেন না? কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো? তারপরও আমি এই সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়। তারপরও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি, কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। একজন বিচারক যদি ফরমাইশি জাজমেন্ট লেখেন, যে কথা আপনারা সবসময় বলে থাকেন, তাহলে জনস্বার্থ কি ইনশিওর হলো না? এই জন্য বিচারককে হতে হবে নিরপেক্ষ, ভাবাবেগের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থেই বিচার করতে হবে। সেক্ষেত্রে যদি আইন অন্তরায় হয়, সেই আইনকে ডিগ্রেড করে, সে আইনকে ফেলে দিয়ে নতুন ভার্ডিক্ট দেবে। এবং সারা দুনিয়াতে যে আমাদের আইন আছে, সবার চেয়ে বড় আইন হচ্ছে জাজ মেড ল, মানে কমন ল। আমাদের দেশে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমাদের দেশে নারী শিশু নির্যাতন মামলায় অনেক মিথ্যা মামলা হয়, অনেক ধারা, এগুলো আপোষযোগ্য নয়। এই মাইলর্ড জাস্টিস এনায়েতুর রহিম, তার জাজমেন্টে 2জন জাজ এই রিসেন্টলি বলে দিলেন যে না, এখন থেকে এই ধারাগুলো কম্পাউন্ডেবল, আপোষ করতে হবে। আইনের কথা আইনের কেতাবে রইল, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী সারা দেশের বিচার বিভাগ এটা আপোষযোগ্য করে নিল। তেমনিভাবে এনআই অ্যাক্টের মামলা করার ক্ষেত্রে আগে সেশন জাজ ছিল, একজন মাইলর্ড আমাদের বলে দিলেন যে না, এখন সেশন জাজ মিনস অ্যাডিশনাল সেশন জাজ অলসো। পরের দিন লক্ষ লক্ষ মামলা তড়িৎ বিচারের লক্ষ্যে ওই আমাদের যেটাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলছেন, অ্যাডিশনাল বা অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, সেখানে গেছে। ফলে এখানে কিছুটা জনস্বার্থ ইনশিওর হয়েছে। তেমনি জুডিশিয়ারিকে যদি পৃথক কর্ম পরিবেশ না দেওয়া হয়, জনগণের জন্য যদি জামিন বলেন, রায় বলেন, মৃত্যুদণ্ড বলেন, আর জমিজমার বা ফান্ডামেন্টাল রাইটের বিচার বলেন, এটা নিরপেক্ষভাবে কোনো প্রভাব ছাড়া, কোনো ইন্টারফেয়ার ছাড়া করতে হবে। কিন্তু 54 বছরে আমরা দেখেছি এটা নানান ক্ষেত্রে সম্ভব হয়নি। কারণটা কি আপনারা জানেন? এই বিষয়ে সবচেয়ে ভাবা উচিত পলিটিক্যাল অথরিটির, যারা রাজনীতি করে তাদের। কারণ তারা বলে আমরা জনগণের জন্য, কিন্তু জনগণের জন্য যদি আমি প্রশ্ন প্রথমেই শুরু করেছি যে 22 ধারাটা সংবিধানে কতদিন থেকে আছে? 54 বছর। তো জনগণের জন্যই যদি আপনারা করেন,
তাহলে 176 বার ব্রিটিশ পিরিয়ডের পর থেকে নিয়ে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কোনোবারই আলোর মুখ দেখেনি। তো যাই হোক, আজকে আমি আবারও এই আর্জেন্টাইন গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং তাদের এই কাজের জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সবচেয়ে এখানে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশের একটি অর্গান বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি যিনি, তার বলিষ্ঠ উদ্যোগ এবং ইচ্ছার কারণে, তার মোটিভেশনের কারণে তিনি এটার পিছনে ছিলেন এবং এটা সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন, যার কারণে আজকে এই আইনটা হয়েছে। আচ্ছা, এটা আপনার এই আপেক্ষিক একটা প্রশ্ন। আপনারা জানেন মাজদার হোসেন মামলার যে সেপারেশন হয়েছিল সেটা অর্ডিন্যান্স আকারে হয়েছিল কেয়ারটেকার আমলে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারে সেটার বৈধতা দিয়েছে। আজকে আপনাদের যে আশঙ্কা, এটা অধ্যাদেশ হয়েছে, প্রেসিডেন্ট যখন পার্লামেন্ট থাকে না তখন 93 অনুযায়ী প্রেসিডেন্ট এই আইনগুলো পাশ করে অন বিহাফ অফ পার্লামেন্টের অনুপস্থিত। এটাও তাই হয়েছে, এই অধ্যাদেশটাও প্রেসিডেন্ট এটা স্বাক্ষর করেছেন। এখন এইটা পরবর্তী যারা পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনারা যে প্রশ্ন করেছেন, আমার মনে হয় জুডিশিয়ারির স্বার্থে, দেশের স্বার্থে, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে তারা এটাকে বৈধতা দিবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। স্যার, এই যে শত শত আইন আছে, কিন্তু যারা এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করেন, যে রাজনীতিবিদরা, তাদের যদি উইল না থাকে, তাহলে কি আপনি শুধু অধ্যাদেশ দিয়ে বিচার বিভাগকে সত্যি স্বাধীন করা সম্ভব হবে? মোটেও না। এটা আমি আগেই বলেছি, আমাদের দেশের অনেক আইন আছে যেখানে জনস্বার্থ ভাইলেশন হচ্ছে, রাতচার্জ হচ্ছে, ইনফ্রিজ হচ্ছে। তো এটা কে দেখছে? এখন বিচার বিভাগ দেখছে। আপনাকে আমি প্রথমেই বলেছি, বিচার বিভাগ যখন কোনো আইন জনস্বার্থের পরিপন্থী হয়, আর্টিকেল 102 অনুযায়ী সেই আইনকে আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন করে এবং সেখানে সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, পার্লামেন্ট আইন পাশ করবে, পার্লামেন্ট আইন পাশ করার একক মালিক সরকার, এটা দেখবে প্রত্যেকটা সরকারের পার্লামেন্ট। কিন্তু ওই আইনটা যদি জনস্বার্থের পরিপন্থী হয়, জনস্বার্থ ইনশিওর না করে, তাহলে বিচার বিভাগের অবভিয়াস ডিউটি হচ্ছে যে সেটাকে ডিক্লার করা যে এটা জনস্বার্থের পরিপন্থী। এটাকে আমরা আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন বলি। যাই হোক না কেন, জনস্বার্থে হতে হবে। বিচার বিভাগ বড় নয়, সরকার বড় নয়, লেজিসলেশন বড় নয়, বড় হচ্ছে জনগণ, যার জন্য স্টেট এই জনস্বার্থের প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট যাতে কার্যকরী হয়, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমাদের সব অর্গানকে দেখা উচিত। স্টেটের, আমি শুরুতেই বলেছি, একটা স্টেটের 3টে অর্গান, অ্যাডমিনিস্ট্রেশন, লেজিসলেশন অ্যান্ড জুডিশিয়ারি। কিন্তু জুডিশিয়ারিকে যেটা দেওয়া হয়েছে, যত আইন পার্লামেন্টে পাস হবে, এটা জনবন্ধম কিনা আপনারা যে কেউ এটা হাইকোর্টে চ্যালেঞ্জ করলে, সেটা যদি জনবন্ধম না হয়, জনগণের কল্যাণে যদি এটা কাজ না করে, তাহলে সেই আইনটা বাতিল করে দিতে পারে হাইকোর্ট ডিভিশন। আপনারা জানেন 16তম সংশোধনী এটা পার্লামেন্ট থেকে পাশ হয়েছিল, অনেক ইতিহাসের পিছনে ছিল। আপনারা জানেন, অনেক আমাদের দিদেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন, তিনি অনেক কথা বলেছিলেন এবং অনেকে এটা দিয়ে ক্রুয়েল কথাবার্তা হয়েছে বিচার বিভাগ এবং পার্লামেন্টের সাথে। শেষমেশ এইটা বিচার বিভাগ করতে এটাকে আন্ডান করে দেওয়া হয়েছে, আল্ট্রা ভাইরাস করে দেওয়া হয়েছে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা দেখভাল করবে। এই জন্য এই অধ্যাদেশটা পুরোটা দেখেছেন, এটার আর বেটারমেন্টের জন্য কিছু করার দরকার ছিল না? হ্যাঁ, এটা একটা খুব ভাইটাল। শুনেন, একটা শিশু প্রথমে হাঁটে, তারপর আস্তে আস্তে দৌড়ায়, তারপর পা শক্ত হয়। এই যে যেটা এসেছে, আবারও আমি সরকারকে, অথরিটিকে, বিচার বিভাগকে, মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাই। তবে এখানে আমি শুরুতেই বলেছি, আমি পরিপূর্ণভাবে এখনও এটাকে ধারণ করতে পারছি না, যদিও প্রচণ্ড আমি খুশি। কারণ আমাদের মাজদার হোসেন মামলায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 133 সম্পর্কে বলেছে যে রুল ফ্রেমিং অথরিটি এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিলে কি হবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট এখানে হবে না, সেপারেশনের উদ্দেশ্য ভাইলেশন হবে। তো এখানেও এই অর্ডিন্যান্সও 133 বলা হয়েছে এবং এটা 7-এর 5-এ গিয়ে। তো এটা আমার মনে হয় বিজ্ঞজন যারা আছে, আইনজ্ঞ যারা আছেন এবং তারা এটা ভবিষ্যতে ভাববে, শুড বি চেঞ্জ।
এখানে রুল মেকিং পাওয়ার চিফ জাস্টিসের থাকা উচিত, যেটা দেওয়া আছে। এই জন্য এটার জন্য আমি এটা আশা করিনি, এটা না হলেই ভালো হতো।